হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পরিবেশের আরও একটা ক্লাস শেয়ার করব। সেখানে হচ্ছে ভৌত পরিবেশের কিন্তু আজকে আমি আরও কয়েকটা সাব পার্ট তোমাদের সাথে আলোচনা করব। এর আগে কিন্তু অলরেডি ভৌত পরিবেশের বেশ কিছু সাব টপিকের ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি, প্রশ্নোত্তরের ক্লাসও আমি শেয়ার করেছি। তোমরা যদি চাও তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা সব ক্লাস পেয়ে যাবে। তো প্রথমেই আজকে শুরু হবে ধসে রাস্তা বন্ধ। রেডিওর খবরে দীপেন ধসের খবর শুনল। দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে ধস নেমেছে, সব গাড়ি ঘুরপথে যাচ্ছে। স্কুলে এসে অন্যদের বলল সে কথা, ধস কি, কিভাবে হয়। শেষে স্যারকে জিজ্ঞাসা করলো। স্যার বললেন, মাটি ধসে পড়া দেখনি? পুকুর পাড়ের মাটি মাঝে মাঝে ধসে পড়ে। পুকুরের পাড় খাড়া, সেই রকম খাড়া পাহাড়ের রাস্তার ধার। উপরে দেখবে একটা বড় পাথর, হয়তো তার তলায় মাটি। উপরের পাথরটা অনেক দিন ধরে একটু একটু করে সরছে। খুব বৃষ্টিতে তলার মাটিটা গলে গেল, পাথরটা পড়ে গেল। পড়ার সময় আরও কিছু গাছ পাথর নিয়ে পড়লো। ভূমিকম্প হলেও পাহাড়ে ধস নামে। তাহলে প্রতিটা ক্লাসের মতো কিন্তু আমি আজকের ক্লাসেও যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলে দেবো, তোমরা তোমাদের বইতে মার্ক করে নিতে পারো। আর পরের ক্লাসে কিন্তু আমি প্রশ্ন উত্তর শেয়ার করব। তো এই পেজে দেখো একটা প্রশ্ন হতে পারে কি, যে পাহাড়ে বা কোথাও ধস না, পাহাড়ে বিশেষত পাহাড়ে ধস কখন নামে? পাহাড়ে কিন্তু ভূমিকম্প হলে বা প্রচুর বৃষ্টি বা খুব বৃষ্টি হলেও কিন্তু পাহাড়ে ধস নামতে পারে। নেক্সট রয়েছে দেখো, রানু বলল, বড় গাছ থাকলে সহজে এমন হয় না, ঘাসের চাপড়া থাকলেও ধসে না। সুবীর বলল, কি করে জানলি? তুই পাহাড়ে গিয়েছিস? তা নয়, পুকুরের কথা বলছি। আমাদের পুকুরের পাড়ে একটা জাম গাছ আছে, ঝড় বৃষ্টির পর পাশের মাটি ধসে পড়ে, কিন্তু গাছটার গোড়ার গাছের মাটি ধসে না। এই তো বেশ দেখেছো, সব জায়গায় এমন পাড় ভাঙে। এভাবে মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয়। তাহলে ভূমিক্ষয় কাকে বলে? মাটি সরে যাওয়াকেই কিন্তু ভূমিক্ষয় বলে। সাবিনা হেসে বলল, বুঝেছি, ভূমি তো মাটি, ক্ষয় হওয়া মানে নষ্ট হওয়া। কীভাবে ভূমিক্ষয় বাড়ে ভেবে দেখো। ধরো একটা পলিথিন, তার উপরে মাটির যে কণা আছে তার সঙ্গে নিচের কণার ছোঁয়া থাকে না, ফলে জোর বৃষ্টি বা ঝড় হলে উপরের মাটি সরে যায়। তারপরে রয়েছে মিনতি বলল, সেই জন্যই বলে পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক এসব ফেলা যাবে না। দীপেন বলল, আর গাছ কাটা যাবে না, মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে, তাহলেই ধস কমবে। তাহলে আর একটা প্রশ্ন হতে পারে এখান থেকে যে ধস নাবা বন্ধ করতে বা কমাতে কি কি করা যেতে পারে। সেটা হচ্ছে কি, গাছ কাটা যাবে না, মাটিতে ধরে রাখে এরকম গাছ লাগাতে হবে। আর পাহাড়ি এলাকায় কিন্তু এই যে পলিথিন, প্লাস্টিক, ওষুধের মোড়ক এগুলো ফেলা যাবে না। এটা কিন্তু একটা 2 মার্কসের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপর একটা ছক রয়েছে, সেই ছকটা এবারে আমরা দেখে নেব কি কিভাবে ভূমিক্ষয় হয়। বৃষ্টিতে ভূমিক্ষয় হয়, গাছপালা না থাকলে ভূমিক্ষয় হয়, ওপরের মাটির সাথে নিচের মাটির যোগ না থাকলে ভূমিক্ষয় হয়। ভূমিক্ষয়ের ফলে কি কি অসুবিধা হয়? মাটি ধসে পড়ে, পাহাড়ি রাস্তায় ধস নামে, পুকুরের পাড়ের মাটি ধসে পড়ে। আর কি কি করলে ভূমিক্ষয় কমবে? গাছ কাটা কমাতে হবে, মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে, মাটিতে প্লাস্টিক, পলিথিন যাতে না পড়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে তিনটে ছক কিন্তু আলাদা আলাদাভাবে তিনটে প্রশ্ন আকারে তোমাদের 2 মার্কস বা 1 মার্কসে কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপরে রয়েছে দেখো, চেনা চেনা জলাশয়। নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছ রাঙা ঝুপ করে পরে এসে চলে। এটা কিন্তু একটা কবিতার লাইন। তো যেটা ছিল সহজ পাঠে, দেখো রয়েছেই সহজ পাঠ প্রথম ভাগ পড়ার সময় থেকেই কালাম মতিবিলটা খুঁজছে। বাড়ির পাশের পুকুরেই হাঁসের দল ঘরে, মাঝে মধ্যে মাছরাঙা ছোঁ মেরে মাছ নিয়ে যায়। পাড়া ছেড়ে একটু গেলেই চখাচখির বিল, সেখানে বক পাকের মধ্যে মাছ খোঁজে। একদিন একটা চিল সাঁ করে এলো, জল ছুঁয়ে নখে করে মাছ নিল, উড়ে গেল। বিলের পাশ দিয়ে রাস্তা, তার ওপাশে একটা নয়াঞ্জলি, ওটাও জলাশয়, মাছ আছে ওখানেও। নয়াঞ্জলিতে লোকেরা মাঝে মধ্যে মাছ ধরে, নিজেরা খায়, বিক্রি করে। কালাম স্কুলে এসব বলায় দিলীপ বলল, গায়ের শান বাঁধানো পুকুরটার কথা ভুলেই গেলি? আর দক্ষিণ পাড়ার মাছের ভেড়িগুলো? স্যার বললেন, শুধু ওটা কেন, আরও জলাশয় আছে। তবে আজকাল অনেক পুকুরের চারপাশে পাকা করে দেওয়া হচ্ছে, তাতে কচ্ছপ, ব্যাঙের মতো অনেক জীবের বিপদ হতে পারে। বাড়ি থেকে স্কুলের পথের পাশে সব কটা জলাশয়ের মানচিত্র আঁকতে পারবে? তিয়ান বলল, বোর্ডে আঁকবো? আঁকবে, আগে বলো তো ঘর বাড়ি কীভাবে দেখাবে? তিয়ান বলল, ওসব দেখাবো না, জলাশয় মানচিত্র তো। কালাম বলল, তোদের তো দুটো রাস্তা, একটা রাস্তার পাশে বাওর আছে, সেটা কিভাবে দেখাবি? হাসি বলল, বাওর কি? রেবা বলল, নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, তাকে বাওর বলে। আকাশ বলল,
পাহাড়ি অঞ্চলে ঝর্ণা আছে। তুমি আগে পাহাড়ি অঞ্চলে থাকতে, তাই না? পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদের বলে ঝোড়া। সেখানকার জলাশয় মানচিত্র আঁকবো? নিশ্চয়ই আঁকবো। তাহলে এই যে এইটুকু অংশে কিন্তু বেশ কিছু প্রশ্ন হচ্ছে। প্রথম প্রশ্নটাই আমরা এখান থেকে পাচ্ছি কি, কয়েকটি জলাশয়ের নাম লেখো। যেমন কি হতে পারে, নয়াঞ্জলি, পুকুর, বাওর, এছাড়া ঝর্ণা, তারপর হচ্ছে আরও কিছু যেমন হতে পারে বিল, মতি বিল বা এরকম কিছু কিন্তু হচ্ছে আমাদের জলাশয়ের উদাহরণ হতে পারে, যেখান থেকে কিন্তু জল জমে থাকে বা জল পাওয়া যায়। এটা হচ্ছে আর একটা কী হতে পারে, বাওর কাকে বলে আমরা জানলাম, এবং ঝোড়া কী সেটাও কিন্তু জানলাম। পাহাড়ে ছোটো ছোটো ঝর্ণাকে ঝোড়া বলে, আর বাওর কী সেটাও কিন্তু এখান থেকে জানতে পারলে। তো এগুলো কিন্তু তোমরা বইতে মার্ক করে নাও, এগুলোও কিন্তু ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো রয়েছে আরও একটা চক, জলাশয়টার নাম ও ঠিকানা। এখানে আমি একটা দিয়েছি রসিকবিল, কোচবিহার। সেখানে কী কী গাছ কী আছে, গাছপালা, জলজ উদ্ভিদ, ব্যাঙ, সাপ। কী কী পশু পাখি সেখানে আসে, যে পাখি, হাঁস, ভাম, হচ্ছে শেয়াল, বেজি আসে। আর সেটা মানুষের কী কাজে লাগে, সেখানে মাছ চাষ হয়, চাষিদের সেচের জলাশয়, তারপর সাধারণ মানুষের স্নান করে, অনেকে শখ করে মাছ ধরে কিন্তু ওখানে। তো তারপরে দেখো রয়েছে নতুন করে চিনছি আবার চেনা পুকুর, বিল। তিয়ানের জলাশয় মানচিত্র আঁকা হয়ে গেল। এখানে সেই মানচিত্রটার ছবি দেওয়া রয়েছে। মানচিত্রে সব জলাশয় রয়েছে। সাবির গুনলো, সান বাঁধানো পুকুর 2টো, সাধারণ পুকুর 5টা, ডোবাও 5টা। তারপর একটা ছবি আঁকলো, বললো যেভাবে টিভিতে ক্রিকেট খেলায় ওভার প্রতি রান দেখায়, সেইভাবে পুকুরের সংখ্যা দেখালাম। স্যার বললেন, নদী আর নয়াঞ্জলি কটা আছে দেখছো, কটা করে দেখছো? একটা করেই। রাস্তাটা কি তিয়ান ঠিকঠাক দেখিয়েছে? সুবোধ বলল, হ্যাঁ স্যার, আমরা একসঙ্গে আসি। বর্ষাকালে ঘুরপথে আসতে হয়, তখন আসতে প্রায় আধ ঘন্টা লাগে, আর শীত বা গরমে নদীর পাশ দিয়ে আসি, তখন মিনিট 15 লাগে। বেশ, তাহলে দূরত্বটা তিয়ান আন্দাজ করেছে ভালো, আর দিকটা তাও ঠিক দেখিয়েছে। স্কুল থেকে ওদের বাড়িটা দক্ষিণেই পড়ে। তাহলে এটা স্কুলের কোন পাশের জলাশয় মানচিত্র? তৃপ্তি বলল, দক্ষিণ পশ্চিম। বাড়িটা দক্ষিণে, তবে পশ্চিমও দেখিয়েছে। স্যার বললেন, ঠিক বলেছ। আচ্ছা, সাবির 2 রকম পুকুরের সংখ্যা দেখালো, ওইভাবে নদী আর ডোবা দেখাও। সাবির বলল, স্যার একটা ছবিতে সব দেখানো যাবে? 2 রকম পুকুর, বিল, বাওর, ভেরি, নদী সব কিছুর সংখ্যাই? বেশ, তাই দেখাও। তো এখন এখানে কিন্তু তেমন আর কোনো প্রশ্ন নেই, এই পেজটাতেও তেমন কোনো প্রশ্ন নেই, এগুলো পরীক্ষা আসার মতো কিছু না, তাই এখান থেকে আর কিছু দেখাতে হবে না। আর পরের যে ছকটাও রয়েছে সেটা অতটা ইম্পর্টেন্ট না, আমরা চলে যাব পরেরটাতে, যেখানে রয়েছে কি নতুন জলাশয়। সাবিনাদের বাড়িটা স্কুল থেকে উত্তর পূর্ব দিকে। এদিকটায় বিল, ভেরি কিছুই নেই। একটু শহরের দিক, তো নদীটাও উত্তর থেকে দক্ষিণে গেছে, শুধু বাড়ি আর 5টা পুকুর, তার 2টো ঘাট সান বাঁধানো। সাবিনা রাস্তার পাশের জলের কলগুলো দেখতে লাগলো। 8 জায়গায় কল, তার মধ্যে 3টে ভাঙা, জল পড়েই যাচ্ছে। 2টো কলে কেউ জল নিতে আসেনি। পরদিন সবাই নিজের আঁকা মানচিত্র দেখালো। অন্তরাদের বাড়ি স্কুলের উত্তর পশ্চিমে, তার মানচিত্রে অনেক ছোট ডোবা রয়েছে। শিবা দেখিয়েছে দক্ষিণ পূর্বটা, ওদিকে 4টে বাঁধানো পুকুর। তিয়ান এঁকেছিল দক্ষিণ পশ্চিমের মানচিত্র, অন্যরাও এঁকেছে। সাবিনা একা এঁকেছে উত্তর পূর্ব দিকের মানচিত্র। আসলে ওদিকের বেশি ছেলেমেয়ে এই স্কুলে পড়ে না। স্যার চারিদিকে 4টে মানচিত্র নিয়ে বোর্ডে লাগিয়ে দিলেন। বললেন, এই হলো স্কুলের চারপাশের জলাশয় মানচিত্র, এটা ভালো করে দেখে নাও, কোথায় কোন জলাশয় আছে, তারপর নিজেরা আঁকবে। অন্তরা বলল, স্যার জলের কলটা কি জলাশয়? স্যার হেসে বললেন, আমিও তাই ভাবছি। জলাশয় না হোক, জলের উৎস তো বটে। একটা জলের কল থেকে রোজ কতটা জল পড়ে? তুমি যে ডোবা দেখিয়েছো তার সবচেয়ে ছোটটা ভর্তি হবে? একটু থেমে আবার বললেন, অনেকেই শহরে থাকে, তারা তো 2-1টা পুকুর ছাড়া জলাশয় দেখতে পারবে না। সাবিনা, ভালোই করেছো। শহরের জলের ট্যাঙ্ক, রাস্তার পাশের জলের কল আর পুকুর দেখিয়েছে, তার চিহ্ন ঠিক করেছে। অন্তরা বলল, একটা কল থেকে একদিনে অনেক জল পড়ে। কতটা জল পড়ে তা কি হিসেব করা যায়? নিশ্চয়ই করা যায়, ভাবতে থাকো কিভাবে করা যাবে। তো দেখো, এই যে পার্টটা ছিল নতুন জলাশয়, এখানেও কিন্তু তেমন প্রশ্ন নেই। তো যে কটা চ্যাপ্টার এই সাবপার্টের ক্লাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে প্রশ্ন হতে পারতো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তাই আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ক্লাসে আমি প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করবো, এবং তারপরে আবার পরের সাবপার্টগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।